হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা তোমাদের ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্স থেকে চ্যাপ্টার নাম্বার 8.4 অর্থাৎ পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, তার উপর আমরা আরো একটি ইম্পর্টেন্ট ক্লাস প্রোভাইড করতে চলেছি। এই চ্যাপ্টার থেকে আমরা অলরেডি একটি ক্লাস প্রোভাইড করেছি, যেখানে আমরা অ্যামোনিয়ার যে সমস্ত প্রিপারেশন গুলো ছিল, পরীক্ষাগার প্রস্তুতি এবং এক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাসের যেগুলো ভৌত ধর্ম এবং তার সঙ্গে বেশ কিছু ইম্পর্টেন্ট পোর্শন যেমন লাইকার অ্যামোনিয়া, তরল অ্যামোনিয়া, সেগুলো কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে খুব সহজভাবে ডিসকাস করেছিলাম। আজকের ক্লাসে আমরা অ্যামোনিয়ার যে সমস্ত রাসায়নিক ধর্মগুলো আছে এবং কেমিক্যাল যে সমস্ত রিয়াকশন গুলো আছে সেগুলো কিন্তু খুব সহজভাবে আমরা ডিসকাস করব। তোমরা সবাই যেন কেমিক্যাল রিয়াকশন গুলো খুব সহজভাবে বুঝতে পারো এবং পরীক্ষায় যেন সঠিকভাবে করে আসতে পারো, সেভাবে কিন্তু আমরা আজকের ক্লাসটি প্রোভাইড করব। তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো, লাস্ট ক্লাসে আমরা লাইকার অ্যামোনিয়া এবং তার সঙ্গে তরল অ্যামোনিয়া পড়েছিলাম। সেক্ষেত্রে তোমাদের একটা কোশ্চেন আসতেই পারে যে লাইকার অ্যামোনিয়া, যেটা আমরা কথা বলছি লাইকার অ্যামোনিয়া এবং তার সঙ্গে তরল অ্যামোনিয়া, এটার পার্থক্য কি? যদি তোমাদের এরকম প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রে তোমরা যেটা লিখতে পারবে সেটা হচ্ছে প্রথমেই তোমরা এদের সংজ্ঞাটা দিতে পারবে। দেখো, লাইকার অ্যামোনিয়া আমি NH3 করে দিচ্ছি। লাইকার অ্যামোনিয়া মানে হচ্ছে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ, তাই না? তাহলে 0.88 এত আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় যেটা জলীয় দ্রবণ সেটা হচ্ছে লাইকার অ্যামোনিয়া। এবং এর মধ্যে আমরা পড়েছিলাম যে 35% কিন্তু অ্যামোনিয়া গ্যাস দ্রবীভূত অবস্থায় থাকে। কিন্তু এক্ষেত্রে যেটা তরল অ্যামোনিয়া, সেই তরল অ্যামোনিয়াকে শুধুমাত্র আমরা কি করছিলাম, একটা গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, সেটাকে শুধুমাত্র চাপ প্রয়োগ করে এবং উষ্ণতা কমিয়ে আমরা তাকে তরলে পরিণত করছিলাম। তাহলে তোমরা এক্ষেত্রে লিখবে যে অ্যামোনিয়া গ্যাসকে ঠান্ডা করে তার উপর চাপ প্রয়োগ করলে সেটা যে বর্ণহীন তরল পদার্থে পরিণত হয় সেটা হচ্ছে তরল অ্যামোনিয়া। এছাড়া দেখো, 2 নম্বর পার্থক্য আমরা লিখতে পারবো লাইকার অ্যামোনিয়া যেটা, সেটা কিন্তু কিছুটা ক্ষারধর্মী, তাই না? কিছুটা এটা হচ্ছে ক্ষারধর্মী। এবার ক্ষারধর্মী যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি ক্ষারের মধ্যে লাল লিটমাসটা কি হয়ে যাবে, সেটা কিন্তু নীল বর্ণে পরিণত হবে। তাহলে লাল লিটমাসটা নীল হয়ে যাবে। কিন্তু তরল অ্যামোনিয়া যেটা, সেটা কিন্তু এর মধ্যে কোনো জলীয় অংশ নেই, শুধুমাত্র অ্যামোনিয়া গ্যাসকে তরলীকৃত করা হয়েছে। তার মানে এটা কিন্তু এর মধ্যে ক্ষার ধর্ম কিন্তু নেই, তার মানে এটা ক্ষার ধর্মী নয়। তাই এটি লাল লিটমাসকে নীল বর্ণে পরিবর্তন করতে পারবে না। 3 নম্বর তোমরা পার্থক্য লিখতে পারবে জলের উপস্থিতি। লাইকার অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ। এর মধ্যে দেখো জল থাকে প্লাস তার মধ্যে NH3 থাকে। জলটা এখানে হচ্ছে দ্রাবক, যার মধ্যে কোনো জিনিসকে গোলা হয় সেটা হচ্ছে দ্রাবক, এবং দ্রাবকের মধ্যে যে জিনিসটা গোলা হয় সেটা হচ্ছে দ্রাবক। তাহলে জল এবং অ্যামোনিয়ার যেটা মিশ্রণ সেটা হচ্ছে লাইকার অ্যামোনিয়া, এবং এক্ষেত্রে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.88। কিন্তু এক্ষেত্রে আমরা যদি তরল অ্যামোনিয়ার কথা দেখি, তরল অ্যামোনিয়া সেখানে শুধুমাত্র অ্যামোনিয়া যে গ্যাস সেটাকে কি করা হচ্ছে, সেটাকে তার উপর আমরা চাপ প্রয়োগ করছি, তাই না? চাপ প্রয়োগ করছি এবং একটা বিশেষ উষ্ণতায় নিয়ে এসে, একটা বিশেষ উষ্ণতায় এনে, তাই না, সেক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাসকে তরলে পরিণত করা হয়। তাই এর মধ্যে কিন্তু কোনো জল কিন্তু প্রেজেন্ট থাকে না। তাহলে এরকম ভাবে 3টি পার্থক্য তোমরা লিখতে পারবে। এরপরে আমরা মূল যে বিষয়বস্তু আমাদের আজকের ক্লাসে, সেটা হচ্ছে অ্যামোনিয়ার রাসায়নিক ধর্মগুলো আমরা দেখব। এবং রাসায়নিক ধর্মগুলোর ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু একটা কাজ করতে পারো, তোমরাও খাতা বের করে প্রত্যেকটা কেমিক্যাল রিয়াকশন নোট ডাউন করতে পারো, তাহলে কিন্তু তোমাদের একবার প্র্যাকটিস হয়ে যাবে। প্রথমে দেখো, রাসায়নিক ধর্মের মধ্যে আমরা হেডিং করছি, দেখো রাসায়নিক ধর্ম। এর মধ্যে আমাদের যেটা প্রথম ধর্ম আসে সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের ধর্ম আমরা পড়ছি। অ্যামোনিয়ার প্রথম ধর্ম আমরা পড়বো ক্ষার ধর্ম। দেখো, অ্যামোনিয়া এমনিতে আমরা পড়েছিলাম প্রথম ক্লাসে, আমাদের একটা ক্লাস প্রোভাইড করা হয়েছে, সেখানে আমরা প্রথম দিকেই বলেছিলাম যে অ্যামোনিয়া গ্যাসকে বলা হয় ক্ষারীয় বায়ু বা অ্যালকালাইন এয়ার বলা হয়। তাহলে এর মধ্যে ক্ষার ধর্ম আছে। এবং এই যে অ্যামোনিয়া গ্যাস, সেটার সঙ্গে যদি কোনো অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হয় তাহলে অ্যামোনিয়াম লবণ কিন্তু উৎপন্ন হয়। যেমন অ্যামোনিয়া একটা গ্যাস, G গ্যাস, তার সঙ্গে যদি আমরা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এটা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড নয়,
HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডও বোঝায়, HCl মানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসও কিন্তু বোঝায়। আমি যখন ব্র্যাকেটে জি দেব তার মানে সেটা গ্যাস, যখন এল লিখবো তার মানে লিকুইড, সেটা কিন্তু অবশ্যই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বোঝায়। এবার এক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস যখন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে তখন কিন্তু এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের কঠিন সাদা ধোঁয়া উৎপন্ন হয়, তার মানে এটা হচ্ছে সলিড। এই রিয়াকশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রিয়াকশন, অনেকভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। তোমাকে বলবে যে দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় এমন একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। তোমরা লিখবে যখন অ্যামোনিয়া গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে তখন সেক্ষেত্রে অ্যামোনিয়াম ক্লোরাইডের কঠিন সাদা ধোঁয়া উৎপন্ন হয়। তাহলে এটি হচ্ছে এমন একটা বিক্রিয়া যেখানে দুটো গ্যাসের মিশ্রণে বা দুটি গ্যাসের বিক্রিয়াতে কঠিন পদার্থ উৎপন্ন হয়। এবং এক্ষেত্রে এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ার সাহায্যে কিন্তু অ্যামোনিয়া যে গ্যাস সেটাকে কিন্তু শনাক্ত করা যায়। তাহলে শনাক্তকরণ আর রিয়াকশনের ক্ষেত্রেও কিন্তু আমরা এই বিক্রিয়াটাকে ব্যবহার করতে পারবো। অ্যামোনিয়া গ্যাসকে কিভাবে শনাক্ত করা যায় সেক্ষেত্রেও তোমরা এই আনসারটি লিখতে পারবে। এবার অ্যামোনিয়া যেহেতু যে কোনো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম লবণ উৎপন্ন করে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি অ্যামোনিয়া নিয়ে HCl নিয়েছিলাম, এবার আমি হয়তো নিলাম এক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড H2SO4 নিই, তাহলে এক্ষেত্রে অ্যামোনিয়া এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে, NH3, তার সঙ্গে আরো একটা হাইড্রোজেন চলে আসবে, নিয়ে NH4 হবে। তাহলে NH4 হোল 2SO4। আমরা আগের ক্লাসে বলেছিলাম যে অ্যামোনিয়াম মূলক তার আধান হচ্ছে +1, সালফেট মূলক তার আধান হচ্ছে 2-। যোজ্যতা বললে এর যোজ্যতা হচ্ছে 1, এর যোজ্যতা হচ্ছে 2। তার জন্য যখন যৌগ লিখতে হয় তখন যোজ্যতাগুলো ইন্টারচেঞ্জ হয়ে যায়। অ্যামোনিয়ামের যোজ্যতা সালফেটের নিচে, তাহলে ব্র্যাকেট দিয়ে 1 লেখার প্রয়োজন নেই, 1 আমরা কখনোই লিখি না। কিন্তু সালফেটের যোজ্যতা 2, সেটা অ্যামোনিয়াম মূলকের নিচে বসবে, তার মানে NH4 হোল 2SO4। এবার আমরা এটাকে ব্যালেন্স করব। দেখো এদিকে নাইট্রোজেন আছে একটা, এদিকে নাইট্রোজেন কিন্তু দুটো, এখানে NH4 হোল 2 আছে, তার মানে এই দুইটা নাইট্রোজেনের, আবার এই দুইটা কিন্তু হাইড্রোজেনেরও। তাহলে নাইট্রোজেনের দিকে দুটো আছে, তাহলে আমি এখানে 2 বসাবো। 2 বসানো হলো, নাইট্রোজেনটা ম্যাচ করলো। আমি এখানে বোঝার জন্যই কিন্তু আন্ডারলাইনটা করছি। হাইড্রোজেনটা মেলাও, দেখো 3 2 6টা হাইড্রোজেন, আর এখানে 2টো হাইড্রোজেন, তাহলে 6 2 8টা হাইড্রোজেন। এখানে দেখো 4টে করে 2বার, তার মানে 8টা হাইড্রোজেন। সালফার 1টা, অক্সিজেন 4টা, সবগুলো কিন্তু মিলে গেল, তাহলে কিন্তু রিয়াকশনটা ঠিক আছে। এবার তুমি চাইলে তীর চিহ্ন না দিয়ে সমান চিহ্ন কিন্তু দিতে পারো। যখন ব্যালেন্স হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই তোমরা সমান চিহ্ন দিয়ে দেখাবে। একই রকম ভাবে যখন আমরা অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে নাইট্রিক অ্যাসিড মানে HNO3 এর বিক্রিয়া ঘটাবো তখন এখানে অ্যামোনিয়াম লবণ, মানে এক্ষেত্রে অ্যামোনিয়ার নাইট্রেট লবণ অর্থাৎ NH4NO3 উৎপন্ন হবে। কেমন? NH3 আর এখানকার একটা হাইড্রোজেন, তাহলে 3টে আর একটা মিলে হয়ে গেল 4টে হাইড্রোজেন, তাহলে NH4, আর পড়ে আছে NO3, তাহলে NO3। যেহেতু নাইট্রেট মূলকের, নাইট্রেট মানে হচ্ছে NO3-, এর আধান হচ্ছে -1, তার জন্য যোজ্যতা হচ্ছে 1, এরও যোজ্যতা 1, তাহলে 1 1 লেখার দরকার নেই, শুধুমাত্র সিম্পলি NH4NO3 এটা হবে অ্যামোনিয়াম নাইট্রেট। তাহলে এগুলো হলো অ্যামোনিয়ার ক্ষার ধর্মের অনেকগুলো কেমিক্যাল রিয়াকশন। এরপর আমরা আরো একটা বিষয়ে যাব, 2 নম্বর ধরনের বিক্রিয়া, সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া বা অ্যামোনিয়ার বিজারণ ধর্ম। অ্যামোনিয়া কিন্তু বিশেষ বিশেষ অবস্থায় মৃদু বিজারণ ধর্ম দেখায়। আমরা যদি কিউপ্রিক অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়া ঘটায় তাহলে সেক্ষেত্রে কি উৎপন্ন হবে? এখানে বলা হচ্ছে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম, তার মানে অ্যামোনিয়া তার সঙ্গে যার বিক্রিয়া হবে তার থেকে অ্যামোনিয়া কি করবে? তাকে কিন্তু বিজারিত করবে। তাহলে এক্ষেত্রে কিউপ্রিক অক্সাইড এর সঙ্গে অক্সিজেন যুক্ত আছে, বিজারিত করতে গেলে এখানে অক্সিজেন বের করতে হবে। তোমরা জানো অক্সিজেন যোগ হওয়া তার মানে সেটা হচ্ছে সিম্পলি জারণ বিক্রিয়া, আর অক্সিজেন বেরিয়ে যাওয়া তার মানে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে কি করবে অ্যামোনিয়া এই ক্ষেত্রে তার বিজারণ ধর্ম মানে একটা বিজারকের মতো কাজ করবে, সে অন্যকে বিজারিত করবে অথচ নিজে কিন্তু জারিত হবে, এটাই হচ্ছে বিজারক। এবার কিউপ্রিক অক্সাইডকে তার জন্য অ্যামোনিয়া বিজারিত করে ধাতব কপারে কিন্তু পরিণত করবে, লাল বর্ণের ধাতব কপারে পরিণত করবে। এবং তার সাথে যেহেতু অ্যামোনিয়া বিজারক অন্যকে বিজারিত করে তাহলে সে নিজে জারিত হবে। আর মনে রাখবে অ্যামোনিয়া সবসময় জারিত হয়ে কিন্তু নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে,
তাহলে N2 লিখবে। তাহলে এখান থেকে কপারটা আসলো, এখানে অ্যামোনিয়া থেকে নাইট্রোজেনটা আসলো, তার মানে অ্যামোনিয়া নিজে জারিত হয়ে নাইট্রোজেন উৎপন্ন করলো, পড়ে আছে হাইড্রোজেন আর এখানে অক্সিজেন। আর তোমরা জানো হাইড্রোজেন আর অক্সিজেন যখনই থাকবে তখনই কিন্তু এরা বিক্রিয়া করে জল তৈরি হতে চাইবে। এবার আমরা সমতা বিধান করব, কপার এদিকেও একটা এদিকেও একটা। নেক্সট অক্সিজেন দেখো এদিকে একটা, এখানেও একটা। নাইট্রোজেন দেখো এখানে একটা আছে, এইদিকে কিন্তু দুটো, তাহলে আমি এখানে 2 বসাবো। নাইট্রোজেনটা ম্যাচ করলো। হাইড্রোজেন দেখো 3 2 6টা, এখানে কিন্তু হাইড্রোজেন দুটো আছে, তাহলে 3 বসাতে হবে, তাহলে 3 2 6। তাহলে হাইড্রোজেন ম্যাচ করলো, নাইট্রোজেনটাও কিন্তু ম্যাচ করে গেছে। এবার এক্ষেত্রে দেখো অক্সিজেন 3টে, অক্সিজেনে একটা, তাহলে আমাকে 3 বসাতে হবে, তবে অক্সিজেনটা ম্যাচ করবে। কিন্তু কপার আমার 3টে হয়ে গেছে, তাহলে এখানে আমরা 3 বসিয়ে দেবো, তাহলে সবগুলো কিন্তু ম্যাচ হয়ে গেল। 3টে কপার, ডান দিকেও 3টে কপার, 3টে অক্সিজেন বাম দিকে, 3টে অক্সিজেন ডান দিকে, দুটো নাইট্রোজেন দেখো N2, দুটো নাইট্রোজেন পরমাণু, 3 2 6টা হাইড্রোজেন, ডান দিকেও কিন্তু 6টা হাইড্রোজেন। তাহলে এক্ষেত্রে কি ঘটলো, এখানে দেখো অ্যামোনিয়ার বিজারণ ধর্ম, তার মানে মেইন জিনিসটা তোমাকে দেখাতে হবে যে অ্যামোনিয়া কাউকে বিজারিত করছে। অ্যামোনিয়া কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন বের করে দিয়ে তাকে লাল বর্ণের ধাতব কপারে পরিণত করছে, তাহলে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এবং অ্যামোনিয়া থেকে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, হাইড্রোজেন যোগ হওয়া মানে সেটা বিজারণ, হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মানে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। তাহলে নিচে যে বিক্রিয়াটা ঘটছে সেটা কিন্তু হচ্ছে জারণ বিক্রিয়া। একই রকম ভাবে যখন তোমরা লেড অক্সাইড নেবে, কেমন PbO, লেড অক্সাইড যদি নাও এবং তার সঙ্গে যদি অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়া ঘটাও, একই বিক্রিয়া হবে। মনোক্সাইড মানে একটা অক্সিজেন আছে, ডাইঅক্সাইড মানে দুটো অক্সিজেন থাকে, ট্রাইঅক্সাইড মানে সেক্ষেত্রে 3টে অক্সিজেন থাকে। যাই হোক, লেড মনোক্সাইড এর সঙ্গে যখন অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়া ঘটাবে, অ্যামোনিয়া এখানেও কিন্তু বিজারণের মানে এর বিজারণ ধর্ম দেখাবে, অর্থাৎ লেড অক্সাইড থেকে লেড উৎপন্ন করবে, সিম্পলি অক্সিজেনটা বের করে দেবে। অ্যামোনিয়া নিজে নাইট্রোজেনে পরিণত হবে, আর হাইড্রোজেন এবং অক্সিজেন পড়ে আছে যেগুলো কি করবে, জল উৎপন্ন করবে। এবং ব্যালেন্সটা একদম একই রকমের, 3 বসিয়ে দাও 3টে, এখানেও দেখো 3টে, লেড ম্যাচ হয়ে যাবে। অক্সিজেন 3টে, ম্যাচ করার জন্য 3 বসিয়ে দাও, অক্সিজেন ম্যাচ করে গেল। নাইট্রোজেন এখানে একটা আছে, 2 বসাও, দুটো নাইট্রোজেন 3 2 6টা হাইড্রোজেন, 3 2 6টা হাইড্রোজেন কিন্তু হয়ে গেল। এখানেও লেড অক্সাইড থেকে লেডে পরিণত হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে অক্সিজেন বেরোচ্ছে, মানে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। এবং অ্যামোনিয়া থেকে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে জারণ বিক্রিয়া। অজৈব রসায়ন হোক বা জৈব রসায়ন, সব ক্ষেত্রে তোমরা যেটা চেষ্টা করবে, ভালো নম্বর পাওয়ার জন্য তোমাদের কিন্তু বারবার লিখে প্র্যাকটিস করতে হবে। যদি তুমি কোনো জিনিসটা বুঝতে নাও পারো, সেটা যদি বারবার তুমি লিখে প্র্যাকটিস করো, কেমিক্যাল রিঅ্যাকশন তোমাকে কিন্তু বারবার লিখে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু তোমরা ভালো মতো ভাবে মনে রাখতে পারবে। এবং ব্যালেন্স গুলো কিন্তু প্র্যাকটিস করবে, যেভাবে এখানে ব্যালেন্স গুলো করা হচ্ছে তোমরা বাড়িতেও কিন্তু নিজে চেষ্টা করবে, কোনো রকম ভাবেই কিন্তু কোনো ব্যালেন্স মুখস্থ করবে না। নিজে বাম দিক ডান দিকে কতগুলো পরমাণু আছে সেই পরমাণুগুলো স্টেপ বাই স্টেপ একটার পর একটা তোমরা কিন্তু মেলাবে, তাহলে কিন্তু নিজেরাই ব্যালেন্স গুলো করতে পারবে। ছোট ছোট কেমিক্যাল রিঅ্যাকশন গুলো আগে প্র্যাকটিস করবে, তারপর বড় যে সমস্ত কেমিক্যাল রিঅ্যাকশন আছে সেগুলো তোমরা ধীরে ধীরে কিন্তু প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে বাড়িতে কিন্তু বারবার লিখে প্র্যাকটিস করা। কেমিক্যাল রিঅ্যাকশন মনে রাখার একটাই কিন্তু স্টেপ এবং ট্রিক যেটা, সেটা হচ্ছে লিখে প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা সহজে মনে রাখতে পারবে। এবার যেটা বলছিলাম যে এক্ষেত্রে আমরা এই যে রিঅ্যাকশনটা পড়লাম, প্রথম রিঅ্যাকশনটা, অনেক সময় অ্যামোনিয়া গ্যাসের মধ্যে যে নাইট্রোজেন আছে সেটা প্রমাণ করার জন্য তুমি কোন ধরনের রাসায়নিক উদাহরণ দেবে সেটা কিন্তু প্রশ্ন আসে। মানে প্রমাণ করো অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন গ্যাস আছে, তখন এই প্রমাণটা করার জন্য প্রথমেই এই রিঅ্যাকশনটা দেবে যে কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে যখন অ্যামোনিয়া গ্যাস চালনা করা হয় তখন সেক্ষেত্রে যে বর্ণহীন গ্যাস উৎপন্ন হয়, সেই বর্ণহীন গ্যাসের সঙ্গে আমরা কি করবো, এবার ম্যাগনেসিয়াম এর বিক্রিয়া ঘটাবো। মানে যে নাইট্রোজেন গ্যাসটা উৎপন্ন হয় তার সঙ্গে যদি আমরা ম্যাগনেসিয়ামের রিঅ্যাকশন ঘটাই, তাহলে সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম নাইট্রাইড, মানে এক্ষেত্রে দেখো ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2 সেটা এখানে বসবে, নাইট্রোজেনের যোজ্যতা 3 সেটা ম্যাগনেসিয়ামের নিচে বসবে, তার মানে Mg3N2 ম্যাগনেসিয়াম নাইট্রাইড কিন্তু উৎপন্ন হয়। এবার ম্যাচিং মানে ব্যালেন্সটা করে নাও, দেখো নাইট্রোজেন দুটো ঠিক আছে, এখানে সিম্পলি 3 বসিয়ে দাও, তাহলে 3টে ম্যাগনেসিয়াম, এখানেও ম্যাগনেসিয়াম 3টে। তাহলে প্রথমে এই রিঅ্যাকশনটা হলো, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হলো, তুমি জানো না সেটা নাইট্রোজেন গ্যাস,
তুমি বলবে যে গ্যাসটি উৎপন্ন হলো তার সঙ্গে ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়া ঘটানো হয়। বিক্রিয়া ঘটানোর ফলে এক্ষেত্রে একটি লবণ উৎপন্ন হয়, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইড লবণ। কেমন? ম্যাগনেসিয়াম নাইট্রাইড। দেখো যখন এন থাকে তখন সেটা নাইট্রাইড হয়। কেমন? এটা হচ্ছে নাইট্রাইড। যখন NO2 থাকে তখন সেটা হচ্ছে নাইট্রাইট, এবং যখন NO3 থাকে তখন সেটা হচ্ছে নাইট্রেট। একই রকম ভাবে যখন সালফারের মানে হাইড্রোজেন সালফাইড পড়বো তখন কিন্তু আমরা কখন সালফেট কখন সালফাইড হয় সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। যাই হোক, তাহলে এখানে এই রিয়াকশনটা দিলে তারপর এখানে এরকম ভাবে কিন্তু ম্যাগনেসিয়াম নাইট্রাইড উৎপন্ন হয়। এবার এই যে ম্যাগনেসিয়াম নাইট্রাইড উৎপন্ন হয় এটাকে মানে এর সঙ্গে এই ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সঙ্গে তুমি যদি ফুটন্ত জল মেশাও, ফুটন্ত জল যদি মেশাও তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? সিম্পলি যেটা হবে সেটা হচ্ছে যে একটি ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হবে, এবং সেটা খুব পরিচিত একটা গ্যাস, সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। তাহলে আবার অ্যামোনিয়া গ্যাসটা তোমরা ফিরে পাবে। এই পুরো রিয়াকশন থেকে আমরা বলতে পারবো যে এর মধ্যে নাইট্রোজেন আছে। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। আমি এখানে তীর চিহ্ন দিলাম না, ব্যালেন্স করার পর সময় চিহ্নটা দেবো। যাই হোক, এখানে অ্যামোনিয়া উৎপন্ন হলো এবং ম্যাগনেসিয়াম এখানে OH পড়ে থাকবে, সেই OHটা কিন্তু কি হবে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, মানে MgOH হোল্টেজ উৎপন্ন করবে। এবার দেখো ম্যাগনেসিয়াম এখানে 3টে, এখানে ম্যাগনেসিয়াম আছে 1টা, 3 বসাও, তাহলে ম্যাগনেসিয়াম 3টে মিলে গেল। নাইট্রোজেন 2টো, এখানে নাইট্রোজেন দেখো আছে 1টা, তাহলে 2 বসাও, নাইট্রোজেন ম্যাচ করলো। হাইড্রোজেন মেলাবো, দেখো হাইড্রোজেন এদিকে ডান দিকে 3 2 6টা, এখানে 3 দেখো 2টো আর এখানে 3, তাহলে 3 2 6, তাই না? 3টে করে 2বার বা 2টো করে 3বার, তাই না? 6টা, তাহলে 6টা আর এখানে 6টা, 12টা আছে, তাহলে এখানে আমাকে 6 বসাতে হবে, তাহলে 6 দিয়ে 12 হয়। এবার অক্সিজেন দেখো 6টা, এখানে দেখো অক্সিজেন 2টো করে 3বার, তাহলে 3 দিয়ে 6টা, সব ম্যাচ করে গেল। এবার সমান চিহ্ন তোমরা দেবে। তাহলে যখন বলবে যে অ্যামোনিয়া গ্যাসের মধ্যে নাইট্রোজেন আছে প্রমাণ করো, তোমরা লিখবে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে যখন আমরা অ্যামোনিয়া গ্যাস চালনা করি তখন অ্যামোনিয়া গ্যাস চালনা করলে সেক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস জারিত হয়ে একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাসের সঙ্গে যখন ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়া ঘটানো হয় তখন এক ধরনের নাইট্রাইড বা ম্যাগনেসিয়াম নাইট্রাইড লবণ উৎপন্ন হয়, বা তোমরা লিখবে একটি লবণ উৎপন্ন হয়। এবং এই লবণটিকে যদি ফুটন্ত জলে মেশানো হয় বা ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয় তাহলে সেক্ষেত্রে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত একটি গ্যাস উৎপন্ন হয়। অর্থাৎ এক্ষেত্রে এই বিক্রিয়ার সাহায্যে আমরা বলতে পারবো যে প্রথমে যে গ্যাসটি উৎপন্ন হয়েছিল সেটি হচ্ছে নাইট্রোজেন গ্যাস, এবং প্রথমে যেহেতু নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছিল সেটা অবশ্যই অ্যামোনিয়া গ্যাস থেকে নির্গত হয়েছে, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের মধ্যে নাইট্রোজেন উপস্থিত আছে। তাহলে এক্ষেত্রে অ্যামোনিয়ার মধ্যে মানে NH3 এর মধ্যে N2 আছে, তার আমরা কি করলাম? এক্ষেত্রে প্রমাণ একটা করলাম, রিয়াকশন আমরা প্রমাণ করলাম, যেখানে এটা একটা স্টেপ গেল 1 নাম্বার, এটা 2 নাম্বার স্টেপ, এটা হচ্ছে 3 নাম্বার স্টেপ। যদি বলে যে অ্যামোনিয়া গ্যাসের মধ্যে হাইড্রোজেন আছে সেটা প্রমাণ করো, সেটা সাধারণত দেয় না, কিন্তু তোমরা এটা মনে রাখতে পারো এমন কিছু টাফ কেমিক্যাল রিয়াকশন নয়। যদি সোডিয়াম ধাতুর সঙ্গে অ্যামোনিয়া গ্যাসের অর্থাৎ NH3 গ্যাসের বিক্রিয়া ঘটানো হয় তখন যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা হচ্ছে দেখো সোডিয়াম অ্যামাইড NH2 কেমন? যখন NH3 থাকে তখন অ্যামোনিয়া, NH4 যখন থাকে তখন অ্যামোনিয়াম, যখন NH2 থাকে তখন সেটা হচ্ছে অ্যামাইড। বন্ড NH2 তোমরা পড়েছো, তাহলে অ্যামাইড, এটা হচ্ছে অ্যামাইড। তাহলে এটা হচ্ছে সোডামাইড উৎপন্ন হয়, এবং তার সঙ্গে দেখো এখানে NH2 হয়ে গেছে, তাহলে একটা হাইড্রোজেন পড়ে আছে, ব্যালেন্স করার পর সেটা কিন্তু অবশ্যই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে এখানে সোডিয়াম একটা নাইট্রোজেন মিলে গেছে, হাইড্রোজেন 3টে, এখানে দেখো 4টে, তাহলে আমাকে এখানে 3-এর নেক্সট মাল্টিপল মানে 2 বসাতে হবে, তাহলে 3 2 6টা, এখানে 2টো, এখানে আছে আমার 2টো, 4টে, আমি এখানে 2 বসাবো, তাহলে দেখো 2 2 4টে হাইড্রোজেন, এখানে 2টো হাইড্রোজেন, 6টা হাইড্রোজেন, 3 2 6টা হাইড্রোজেন মিলে গেল। নাইট্রোজেন দেখো 2টো, নাইট্রোজেন এখানে দেখো 2 আছে, তাহলে 2টো নাইট্রোজেন। সোডিয়াম একটা, তাহলে এখানে 2 বসাতে হবে, তাহলে 2টো সোডিয়াম। তাহলে এক্ষেত্রে কি হয়? যদি আমরা এক্ষেত্রে দেখো কেমিক্যাল রিয়াকশনটা ব্যালেন্স হয়ে গেছে, আমি সমান চিহ্ন দিতে পারি, এবং এখানে
300°C কিন্তু তাপমাত্রা লাগে। তাহলে প্রায় 300°C তাপমাত্রায় যদি আমরা এই উত্তপ্ত সোডিয়াম ধাতুর উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করি, তাহলে এখানে একটা ধূসর বর্ণের একটা পদার্থ বা যৌগিক পদার্থ উৎপন্ন হয়, সেটা হচ্ছে সোডিয়াম অ্যামাইড বা সোডামাইড। এটা কেমন বর্ণের? এটা হচ্ছে দেখো ধূসর বর্ণের। ধূসর বর্ণের একটি পদার্থ উৎপন্ন হয় এবং তার সঙ্গে একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাসটাকে আমরা গ্যাস জারে সংগ্রহ করে এর মধ্যে যদি একটা জ্বলন্ত পাতকাঠি আমি প্রবেশ করাই, তাহলে দেখতে পাবো যে পাতকাঠিটি নিভে যায়, অথচ গ্যাস জারের মধ্যে থাকা গ্যাসটা কিন্তু নীল শিখায় দপ করে জ্বলে ওঠে। আর আমরা জানি যে হাইড্রোজেন গ্যাস কিন্তু নিজে দাহ্য গ্যাস, তাই না? নিজে জ্বলে, নীল শিখায় জ্বলে। এর থেকে প্রমাণ করা যায় যে এই অ্যামোনিয়ার মধ্যে কিন্তু হাইড্রোজেন গ্যাস প্রেজেন্ট আছে। এরপরে আমরা এতক্ষণ ধরে আমরা বিজারণ ধর্মটা ডিটেলসে পড়লাম। এবার অ্যামোনিয়ার জারণ আমরা পড়ব। কেমন অ্যামোনিয়ার জারণ? মানে অ্যামোনিয়াকে জারণ। কেমন অ্যামোনিয়া গ্যাসকে আমরা জারণ করব। জারণ করা মানে সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে তার মধ্যে কি করতে হবে, অক্সিজেন গ্যাস কিন্তু মেশাতে হবে। তার মানে অক্সিজেন গ্যাসের সঙ্গে সেই বিক্রিয়াটা হবে। অ্যামোনিয়া জারণটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে সিম্পল জারণ। সিম্পল জারণ মানে অ্যামোনিয়া গ্যাসকে যদি অক্সিজেন গ্যাসের সঙ্গে মানে অক্সিজেন গ্যাসের উপস্থিতিতে পোড়ানো হয়, কেমন, তাহলে সেক্ষেত্রে হলুদ শিখা সহ জ্বলতে থাকে এবং অ্যামোনিয়া গ্যাস সব সময় অ্যামোনিয়া নাইট্রোজেনে জারিত হয়, তোমরা পড়ে এসছো। তাহলে এখানে নাইট্রোজেন উৎপন্ন হয় এবং হাইড্রোজেন আর অক্সিজেন পড়ে থাকবে, যেটা কি করবে, জল তৈরি করবে। এবার এক্ষেত্রে ব্যালেন্স করো, এখানে 2 তুমি বসাও, 2টো নাইট্রোজেন, এখানে 2টো নাইট্রোজেন, 3 2 6টা হাইড্রোজেন। তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে, 3 বসাতে হবে। তাহলে 3 2 6টা। অক্সিজেন আছে দেখো এখানে 2, এখানে হচ্ছে 3, তাহলে ম্যাচ হচ্ছে না। তাহলে 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, তাহলে তোমাকে এখানে 6 বসাতে হবে। কেমন? তার জন্য প্রথমে তোমরা ডাইরেক্ট বসাবে না, পেন্সিল দিয়ে বসাবে, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে। তাহলে 6 যদি বসাতে হয় তাহলে এখানে 2 কিন্তু বসবে না, তার কারণ 2 3 6 হচ্ছে, এখানে দেখো 6 2 12 হচ্ছে। তাহলে ডান দিকে যেহেতু 12টা হাইড্রোজেন, এদিকেও 12টা হাইড্রোজেন করতে হবে। 12টা হাইড্রোজেন করার জন্য এখানে কি করতে হবে, 4 বসাতে হবে, কারণ 4 3 12 হয়। নাইট্রোজেন মেলাও, 4টে নাইট্রোজেন, তাহলে এখানে 2 2 4টে নাইট্রোজেন। অক্সিজেন এখানে দেখো 6টা আছে, তাহলে 3 বসাও, তাহলে হয়ে যাবে এটা 6টা, তাই না? তাহলে এরকম ভাবে কিন্তু কেমিক্যালের যে সমতা বিধান আছে রাসায়নিক বিক্রিয়া, সেরকম ভাবে তোমরা করবে। তাহলে এটা হলো সিম্পল রিঅ্যাকশন। এবার অনুঘটকীয় জারণ, এটা হচ্ছে মেন রিঅ্যাকশন এবং এটাই হচ্ছে জারণ বিক্রিয়ার মধ্যে ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। কেমন? জারণের মধ্যে অনুঘটকীয় জারণ যেটা, সেটাই সাধারণত পরীক্ষায় আসার মতো। অনুঘটকীয় জারণ যখন করা হয় তখন সেক্ষেত্রে আমাদের অ্যামোনিয়া গ্যাস নিতে হয়, তার সঙ্গে এটা অক্সিজেন দিয়েই অবশ্য জারণ ঘটাবো। এক্ষেত্রে প্ল্যাটিনাম তারজালি বা প্ল্যাটিনাম রোডিয়াম তারজালি কিন্তু অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়। তাহলে প্ল্যাটিনাম রোডিয়াম তারজালিকে অনুঘটক হিসাবে আমরা ব্যবহার করব এবং এক্ষেত্রে উষ্ণতা লাগবে 700°C। তাহলে প্ল্যাটিনাম রোডিয়াম তারজালি বা প্ল্যাটিনাম তারজালি, উত্তপ্ত তারজালির উপর দিয়ে আমরা অ্যামোনিয়া গ্যাস এবং অক্সিজেন গ্যাসকে চালনা করব। তখন কিন্তু অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন উৎপন্ন হবে না, সেটা সঙ্গে আরো অক্সিজেন যুক্ত হয়ে যাবে, নিয়ে সেটা নাইট্রিক অক্সাইড মানে বর্ণহীন নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন করবে। তার সাথে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল বা জলীয় বাষ্প উৎপন্ন হবে, তার সঙ্গে তাপ উৎপন্ন হবে। আমি ডেল্টা সাইন দিলাম, তার মানে সেটা তাপ উৎপন্ন হয়। এবং ব্যালেন্সটা তোমরা করে দেবে। দেখো নাইট্রোজেন এখানে একটা, এদিকে নাইট্রোজেন একটা, হাইড্রোজেন 3টে, এখানে আছে 2টো। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা 3 আর 2 এর লসাগু 6, 6 এর জন্য তোমরা এখানে 2 বসাতে পারো। কেমন? সিম্পলি আমি হালকা করে প্রথমে 2 বসাচ্ছি আর এখানে 3 বসাচ্ছি। কেমন? 3 বসাচ্ছি। তাহলে 2টো নাইট্রোজেন, এখানে আমি 2 বসাতে পারি। একই রকম ভাবে অক্সিজেন দেখো এখানে 2টো, এখানে দেখো 3টে আর 2টো, হয়েছে 5টা। তাহলে বিজোড় সংখ্যা কোনোভাবেই কিন্তু হবে না, তাই না? বিজোড় সংখ্যা আমরা কখনোই করতে পারবো না। তাহলে আমাকে করতে হবে এর ডবল করতে হবে। তাহলে প্রথমেই আমি 2 না বসি বা 2 এর ডবল যদি না হয় তাহলে 6 বা 8 এরকম ভাবে করতে হবে। আমি এখানে দেখবো যে 4 বসে হচ্ছে কিনা। যদি 4 বসায় তাহলে নাইট্রোজেন 4টে, তাহলে এখানেও 4টে নাইট্রোজেন হবে, তাহলে 4 বসালাম। হাইড্রোজেন দেখো 3 4 12টি হাইড্রোজেন, তাহলে এখানে আমাকে কত বসবে, এখানে কিন্তু 6 বসাতে হবে। তাহলে 6 2 12, হাইড্রোজেন ম্যাচ করলো।
অক্সিজেন আমি ডান দিকটাই দেখবো, দেখো 4টে অক্সিজেন আর এখানে 6টা অক্সিজেন, তাহলে 4 আর 6 হয়ে যাচ্ছে 10টা, তাহলে এখানে আমাকে 5 বসাতে হবে। তার মানে এক্ষেত্রে অনুঘটকীয় জারণটা যেটা হলো সেটা হচ্ছে যে অ্যামোনিয়া এবং এক্ষেত্রে অক্সিজেন গ্যাসের মিশ্রণকে যদি আমরা 700 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত প্ল্যাটিনাম রোডিয়াম তারজালের উপর দিয়ে যদি আমরা দ্রুত চালনা করি, দ্রুত মানে কত দ্রুত, এখানে সংস্পর্শ কাল যেটা সেটা হচ্ছে 1/1000 এত সেকেন্ড। কেমন? এত সেকেন্ড মানে 1 সেকেন্ডকে যদি তুমি 1000 ভাগ করো তার 1 ভাগ, এত কম সময়ের মধ্যে কিন্তু বিক্রিয়াটা হয়, মানে এত দ্রুত তোমাকে চালনা করতে হবে, ধীরে ধীরে কিন্তু চালনা করলে হবে না। যদি চালনা করা হয় এবং এই সমস্ত কন্ডিশন গুলো যদি ফুলফিল করা হয়, এক্ষেত্রে অনুঘটক হচ্ছে প্ল্যাটিনাম রোডিয়াম তারজালি, উষ্ণতা 700 ডিগ্রি সেলসিয়াস, তাহলে অ্যামোনিয়া গ্যাস সেটা কি হবে? নাইট্রিক অক্সাইডে পরিণত হবে, তার সঙ্গে জলীয় বাষ্প উৎপন্ন হবে এবং তাপ উৎপন্ন হবে। নেক্সট আমরা অন্য ধরনের রিয়াকশনে যাব। 4 ধরনের, মানে নাম্বার 4 হচ্ছে ধাতব লবণের সঙ্গে ধাতব লবণের সাথে অধঃক্ষেপণ। এখানে কিন্তু প্রেসিপিটেশন পড়ে, নিচের দিকে থিতিয়ে পড়ে, অধঃক্ষেপ তৈরি হয়, অধঃক্ষেপণ বিক্রিয়া। এবং এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনও আসে, 1 মার্কসে বা 2 মার্কসের প্রশ্নও কিন্তু সাধারণত আসে। এবং কোন ধরনের পদার্থ উৎপন্ন হয়, তাদের বর্ণ কি হয়, এই বর্ণগুলো কিন্তু তোমরা ভালোভাবে মনে রাখবে। এর মধ্যে প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যদি জলীয় দ্রবণ নিই। কেমন? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ AlCl3 নিলাম বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিলাম, তার সঙ্গে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে NH4OH, তাই না? অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে যখন তুমি জল মেশাবে তখন সেক্ষেত্রে NH 3টে এবং এখানে এই হাইড্রোজেন মধ্যে দেখো H, এখানে একটা হাইড্রোজেন চলে আসবে, তাই না? একটা হাইড্রোজেন চলে আসবে, NH3 আর একটা হাইড্রোজেন মিলে হয়ে যাবে NH4, আর পড়ে আছে OH, তাহলে NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে যখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া ঘটানো হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো বিনিময় বিক্রিয়া। বিনিময় বিক্রিয়া মানে এই যে পদার্থগুলো আছে এদের নিজেদের মধ্যে যে মানে নিজেদের সঙ্গে যে অ্যানায়ন গুলো আছে বা মূলক গুলো আছে সেগুলো ইন্টারচেঞ্জ হয়ে যায়। মানে এটার বন্ধু হচ্ছে এটা, এটার বন্ধু হচ্ছে এটা, কি হয় পরে চেঞ্জ হয়ে যায়, মানে এর বন্ধুটা এর কাছে চলে যায়, এর বন্ধুটা কিন্তু এর কাছে চলে আসবে। মানে অ্যালুমিনিয়ামের সঙ্গে ক্লোরিন ছিল, ক্লোরিনটা বাদ চলে যাবে, এবার OH-টা চলে আসবে, তাহলে OH। এবার তোমরা জানো যে অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে 3, তাহলে সেটা OH এর নিচে বসবে, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হলো। এবং এই যে পদার্থটা উৎপন্ন হয় সেটা কিন্তু কেমন? সাদা আঠালো পদার্থ, সাদা, এটা আঠালো অধঃক্ষেপ। কেমন? অধঃক্ষেপ। তাহলে নিচের দিকে চিহ্ন দেবে যেহেতু এটা থিতিয়ে পড়ে। এবং তার সঙ্গে এক্ষেত্রে কি উৎপন্ন হবে? তাহলে অ্যালুমিনিয়ামের সঙ্গে যেহেতু OH-টা গেছে, তাহলে অ্যামোনিয়ামের যেটা আছে অ্যামোনিয়াম মূলক, তার সঙ্গে কি যাবে? OH-টা বেরিয়ে গেছে, এবার ও ক্লোরিনটাকে নেবে, তাহলে ক্লোরিন Cl, তাহলে NH4Cl কিন্তু উৎপন্ন হবে। এবার ব্যালেন্সটা করো, এখানে দেখো ব্যালেন্স যদি আমরা করি, অ্যালুমিনিয়াম সব ঠিক আছে, ক্লোরিন এখানে 3 বসাতে হবে, 3টে ক্লোরিন, তাহলে ক্লোরিন মিলে গেল। নাইট্রোজেন দেখো এক্ষেত্রে 3 বসাও তবেই হবে, 3টে নাইট্রোজেন 3টে নাইট্রোজেন। হাইড্রোজেন দেখো 3 4 12, 3 4 12। অক্সিজেন 3টে, অক্সিজেন 3টে। হাইড্রোজেন দেখো, আচ্ছা হাইড্রোজেনটা একবার দেখিয়ে নিই, এখানে দেখো 4টের একটা 5টা, 3 বার আছে, তাই না? তাহলে 3 5 15। এখানে দেখো 3টে আর 3 4 12, 12 আর 3 হয়ে যাচ্ছে 15। ক্লোরিন এখানে 3টে, সবকিছু ম্যাচ হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে যখন আমরা বিক্রিয়া ঘটাচ্ছি অ্যামোনিয়ার জলীয় দ্রবণের, সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা আঠালো অধঃক্ষেপ উৎপন্ন হচ্ছে। এবং যদি আমরা এক্ষেত্রে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আরো মেশাই তবুও কিন্তু এটা গুলে যায় না, অর্থাৎ এই উৎপন্ন যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সেটা অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে অদ্রাব্য, কখনোই কিন্তু গুলে যাবে না। একই রকম ভাবে তাহলে এই বর্ণ দেখে যদি আমরা দেখি যে তুমি জানো না যে এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কোন একটা লবণ দেওয়া হয়েছে, তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মেশানোর পর দেখলে সাদা আঠালো অধঃক্ষেপ উৎপন্ন হচ্ছে, তাহলে তোমরা বলতে পারবে যে পদার্থটি ছিল তার মধ্যে যে ক্যাটায়নটা ছিল সে ক্যাটায়নটা হচ্ছে Al3+,
তাহলে ধাতব মূলকগুলোকে কিন্তু আমরা বা ধাতব যে ক্যাটায়ন, সে ক্যাটায়ন গুলোকে আমরা শনাক্ত করতে পারবো এই পরীক্ষার সাহায্যে বা অধঃক্ষেপণ পরীক্ষার সাহায্যে। একই রকম ভাবে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড না নিয়ে FeCl3 নাও, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রিয়াকশন। ফেরিক ক্লোরাইড যদি নাও, এর বর্ণ হচ্ছে এমনিতে বর্ণ হচ্ছে হলুদ, যদি এটার সঙ্গে NH4OH যোগ করো তাহলে এক্ষেত্রেও বিনিময় বিক্রিয়া মানে এফির সঙ্গে ছিল Cl, সেটা চলে আসবে মানে OH টা যুক্ত হয়ে যাবে, এফির সঙ্গে OH চলে আসবে। তাহলে FeOH এর যোজ্যতা আয়রনের যোজ্যতা 3, তাহলে FeOH3 এবং তার সঙ্গে একই ধরনের ব্যাপার NH4Cl কিন্তু উৎপন্ন হবে। রাসায়নিক যে সমতা বিধান এটাও কিন্তু একই রকম, এখানেও 3 বসাতে হবে তোমাকে, এখানেও 3 বসাতে হবে, তোমরা একটু দেখে নেবে, সবগুলো কিন্তু একই ধরনের। এবার মূল যে বিষয়, এখানে এই যে অধঃক্ষেপটা হচ্ছে তার বর্ণ কি? তার বর্ণ হচ্ছে কিন্তু বাদামি, তাহলে বাদামি অধঃক্ষেপ কিন্তু উৎপন্ন হয়। তাহলে এই যে অধঃক্ষেপণ বিক্রিয়াগুলো আমরা পাচ্ছি, সেই অধঃক্ষেপণ বিক্রিয়ার সাহায্যে যে বর্ণ উৎপন্ন হচ্ছে, অধঃক্ষেপের বর্ণ দেখে আমরা বলবো যে বাদামি অধঃক্ষেপ হলে সেক্ষেত্রে যে ধাতব ক্যাটায়নটা ছিল সেটা হচ্ছে Fe3+, তাই না? যদি আমরা সাদা আঠালো অধঃক্ষেপ দেখতে পাই তাহলে বলতে পারবো যে ক্যাটায়নটা ছিল সেটা হচ্ছে Al3+, মানে অ্যালুমিনিয়ামের ক্যাটায়ন কিন্তু সেখানে প্রেজেন্ট ছিল। তাহলে ধনাত্মক মূলক বা ক্যাটায়নের শনাক্তকরণে কিন্তু আমরা এই অ্যামোনিয়া জলীয় দ্রবণ অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গুলোকে কিন্তু ব্যবহার করতে পারবো। ক্লাসটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশন গুলো আমরা আজকের ক্লাসেই কিন্তু কমপ্লিট করব। 5 নাম্বার আমরা যেটা দেখব কপার সালফেট, আমি এখানে শর্ট করে লিখে দিচ্ছি কপার সালফেট এর সাথে রিঅ্যাকশন। কেমন? এর সাথে রিঅ্যাকশন। কপার সালফেটের সঙ্গে যদি বিক্রিয়া ঘটানো হয়, কপার সালফেটের তোমরা বর্ণ জানো যে কপার সালফেট হচ্ছে নীল বর্ণের, তাই না? নীল বর্ণের কপার সালফেট হয়। এর সঙ্গে যখন অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে NH4OH যখন মেশানো হয় তখন প্রথমে যেটা উৎপন্ন হয় CuSO4 তার সঙ্গে, সেটা হচ্ছে দেখো কপার সালফেট ডট CuOH2। এটা হচ্ছে দেখো CuOH2 মানে এটা একটা ক্ষারটাকে আমরা বেস বলতে পারি, তাই না? বেস মানে হচ্ছে ক্ষার, তার জন্য এটা কপার সালফেট তো বটে, এই পুরো প্রোডাক্টটা কপার সালফেট, কিন্তু এটা হচ্ছে সিম্পল কপার সালফেট আর এর মধ্যে একটা বেস আছে বা ক্ষার কিন্তু যুক্ত আছে, তার জন্য এটাকে আমরা বলবো বেসিক কপার সালফেট। বেসিক মানে ক্ষারকীয়, তাই না? বেসিক কপার সালফেট বা তুমি বলতে পারো ক্ষারকীয় কপার সালফেট। বেসিক কপার সালফেটটা শুনতে ভালো লাগে, বেসিক কপার সালফেট। কেমন? এটা ছিল কেমন বর্ণের? এটা ছিল নীল বর্ণের, আর এটা হচ্ছে পুরো নীল নয় আবার পুরো সাদাও নয়, নীলাভ সাদা। কেমন? নীলাভ সাদা। তাহলে এটা উৎপন্ন হয় এবং অ্যামোনিয়ামের সঙ্গে সালফেটের সবসময় কি হয়? অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয় মানে NH4 2SO4 উৎপন্ন হয়। এটা কিন্তু অধঃক্ষেপ। কেমন? বেসিক কপার সালফেটের যে নীলাভ সাদা একটা অধঃক্ষেপ কিন্তু পড়ে। তাহলে কপার সালফেটের সঙ্গে যখন রিঅ্যাকশনটা হচ্ছে প্রথমে এটা উৎপন্ন হয়, এরপর আমরা যদি অতিরিক্ত অ্যামোনিয়া দ্রবণ মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করি তাহলে এক্ষেত্রে আমরা এখানে যে যা উৎপন্ন হয়েছিল সেটা প্রথমে লিখবো, তাই না? বেসিক কপার সালফেট উৎপন্ন হয়েছিল, এই জিনিসটা আমরা লিখলাম। তার সঙ্গে এটাও আছে, তাই না? এটা তো মিশ্রণ থেকে আমরা আলাদা করছি না, তার মানে এটাকেও আমাকে লিখতে হবে। তাহলে অ্যামোনিয়াম সালফেট এটাও ছিল। এবার আমি আরো কিন্তু আমরা কি করছি? অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি। এবার কি ঘটবে দেখো, এক্ষেত্রে একটা ইন্টারেস্টিং প্রোডাক্ট তৈরি হয়, সেটা হচ্ছে দেখো এটা Cu কপারের সঙ্গে অ্যামোনিয়াম মূলকটা মাঝখানে ঢুকে যাবে NH3 এবং এক্ষেত্রে তোমরা পুরোটা ব্র্যাকেট দেবে, পুরোটা থার্ড ব্র্যাকেট দেওয়ার পর এখানে SO4 কিন্তু থাকবে। এটা দেখো কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট। কিউপ্রো মানে কপার আছে, অ্যামোনিয়াম আছে এবং সালফেট আছে। এটা একটা জটিল যৌগ। জটিল যৌগগুলো কিন্তু থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। এটার নাম কি হলো? এটার নাম হচ্ছে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট এবং এটার বর্ণ হচ্ছে কিন্তু নীল। কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে এবং তার সঙ্গে জল উৎপন্ন হবে। যদি ব্যালেন্স করতে পারো তাহলে খুবই ভালো হয়। এই ক্ষেত্রে কপার দেখো দুটো কপার আছে,
এদিকে কপার কিন্তু আছে একটা, তাহলে প্রথমে 2 বসাও। কেমন, আমি আচ্ছা পেনেই করছি, কপার 2, ডান দিকেও কিন্তু কপার 2 হয়ে গেল। সালফারটা আমরা যদি ম্যাচ করি, দেখো সালফার এখানে একটা, এখানে আছে সালফার একটা, তাহলে 2, ডান দিকেও দেখো 2 সালফার আছে। এরপরে নাইট্রোজেন যদি মেলাও, নাইট্রোজেন দেখো 4টে আছে, তাই না, NH3 হোল 4, তাহলে এই 4টা নাইট্রোজেনেরও হাইড্রোজেনেরও, তাহলে নাইট্রোজেন 4টে, তাহলে 2বার আছে, তাহলে 8টা। এখানে দেখো নাইট্রোজেনটা কিন্তু কটা আছে, এক্ষেত্রে নাইট্রোজেন আছে একটা, 2 আছে, এখানে আছে একটা, তাহলে 3টে হচ্ছে। তাহলে এটাকে যদি আমি 2 বসাই, তাহলে 4টের একটা 5টা, 3 বসালে 3 2 6টা, আর একটা 7টা, তাহলে বিজোড় হচ্ছে। তার মানে এখানে আমি কোনো সংখ্যা বসাতে পারবো না, যা বসাবার আমাকে কিন্তু এখানে বসাতে হবে। তাহলে এখানে 8টা আছে, এখানে 2, তাহলে আমি এখানে কত বসাবো, 6 বসাবো। তাহলে 6 যদি বসাই, তাহলে 6টা আর 2 8টা। ডান দিকেও দেখো 4টে আর 4 2 8টা নাইট্রোজেন হয়ে যাচ্ছে। এবার অক্সিজেনটা মেলাও, অক্সিজেন এখানে দেখো 4টে আর 2 হচ্ছে 6টা, 6টা আর 4টে হচ্ছে 10টা, 10টা আর 6টা হয়ে যাচ্ছে 16টা। এখানে দেখো 4 2 8টা, এখানে একটা, তাহলে 8 বসাও, তাহলে 8 আর 8 হয়ে গেল 16। এবার হাইড্রোজেনটা তোমরা মিলিয়ে নেবে, দেখবে কিন্তু একই হবে। আমি একবার বলে দিচ্ছি, দেখো 2 হাইড্রোজেন, 4 2 8টা, 8 আর 2 হয়ে যাচ্ছে 10, 10 এখন দেখো 4 6 24, তাহলে 10 আর 24 হচ্ছে 34, 34 আর 6 হয়ে যাচ্ছে 40। দেখো এখানে 3 4 12, 12 2 24, আর 8 2 16, তাহলে 16 আর 24 হয়ে যাচ্ছে 40। তাহলে সবগুলো কিন্তু মিলে গেল। তাহলে এক্ষেত্রে কপার সালফেটের সঙ্গে যখন আমরা প্রথমে অল্প পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়া জলীয় দ্রবণ মেশাচ্ছি, তখন সেক্ষেত্রে এই যে নীল বর্ণের কপার সালফেট ছিল, সেটা কিন্তু পরে নীলাভ সাদা বর্ণের বেসিক কপার সালফেটের অধক্ষেপ কিন্তু উৎপন্ন করছে। পরে যদি এই দ্রবণের মধ্যে আমরা আরো অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে সেক্ষেত্রে একটা জটিল যৌগ উৎপন্ন হয়, এবং সেটা হচ্ছে এখানে শুধু নীল না লিখে লিখবে গাঢ় নীল রঙের একটি অধক্ষেপ উৎপন্ন হয়, সেটা হচ্ছে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট। তাহলে এটা হলো কপার সালফেটের সঙ্গে রিঅ্যাকশন। লাস্ট আমরা রিঅ্যাকশন পড়বো যেটা, সেটা হচ্ছে নেসলার বিকারকের সঙ্গে রিঅ্যাকশন। নেসলার বিকারকের সঙ্গে, নেসলার বিকারকের সাথে রিঅ্যাকশন। নেসলার বিকারক কি? নেসলার বিকারক হচ্ছে K2HgI4। তার মানে আমি এটা ব্র্যাকেটটা দিচ্ছি না, এরকম ভাবে লিখছি। এটা হচ্ছে দেখো পটাশিয়াম, পটাশিয়াম মার্কিউরি মানে হচ্ছে Hg পারদ, তাহলে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ, এটার একটা ক্ষারীয় দ্রবণ, এটা হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, এর ক্ষারীয় দ্রবণ যদি আমরা নিই, তাহলে সেটাকে আমরা বলবো নেসলার বিকারক। নেসলার বিকারক থেকে প্রশ্ন আসে যে নেসলার বিকারক কি? তোমরা লিখবে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলে। যদি বলে নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটালে সেক্ষেত্রে বর্ণ কি পরিবর্তন হয়, তোমরা লিখবে সেক্ষেত্রে বর্ণ পরিবর্তিত হয়ে তামাটে বা বাদামি রঙের কিন্তু অধক্ষেপ উৎপন্ন হয়। রিঅ্যাকশনটা যদি সম্ভব হয় মনে রাখবে, দেখো এটা অ্যামোনিয়া এবং এর সঙ্গে যদি পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড মানে K2HgI4, আমি বললাম যে নেসলার বিকারক মানে সেক্ষেত্রে শুধু পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড কিন্তু নয়, এর সঙ্গে কোনো ক্ষার মেশাতে হবে। তুমি সেক্ষেত্রে KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড এই ক্ষারটা মেশাতে পারো। তাহলে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের সঙ্গে একটা ক্ষার মেশাবো, তার মানে এর ক্ষারীয় দ্রবণটাই হচ্ছে নেসলার বিকারক। তাহলে এখানেও আমরা যখন রিঅ্যাকশনটা লিখবো তখন এটা কিন্তু লিখবো। তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে নেসলার বিকারক, তার সঙ্গে যখন অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়া ঘটানো হয় তখন সেক্ষেত্রে কি উৎপন্ন হয়, দেখো এই ক্ষেত্রে Hg বন্ড ও বন্ড Hg, এরপরে এখানে আমরা বন্ড দিয়ে NH2 লিখবো, NH2 লেখার পর থার্ড ব্র্যাকেট দেবো জটিল যৌগ, এবং তারপর এখানে আয়োডিন এটা কিন্তু থাকবে, আয়োডাইড থাকবে, এবং অধক্ষেপ উৎপন্ন হবে। তার সাথে এই পটাশিয়ামের সঙ্গে আয়োডিনের বিক্রিয়ায় Ki পটাশিয়াম আয়োডাইড উৎপন্ন হবে এবং জল উৎপন্ন হবে। এই যে পদার্থটি উৎপন্ন হলো, একটা জটিল যৌগ উৎপন্ন হলো, তার নাম কি? এর নাম হচ্ছে, আগে নামটা লিখে দিই, এটা হচ্ছে দেখো অ্যামিডো আয়োডো মার্কিউরি। ওকে, বা এটাকে বলা হয় আয়োডাইড অফ মিলনস বেস। কেমন? আয়োডাইড অফ
মিলনস বেস কিন্তু বলা হয়। এক্ষেত্রে দেখো অ্যামিডো, আয়োডো, মার্কিউরি। অ্যামিডো মানে NH2 গ্রুপ আছে, আয়োডো আয়োডিন আছে এবং মার্কিউরি আছে। তাহলে অ্যামিডো, আয়োডো, মার্কিউরি বা এর আরো একটা নাম হচ্ছে যে আয়োডাইড অফ মিলনস বেস, এটা কিন্তু উৎপন্ন হয় এবং এটার বর্ণ হচ্ছে বাদামি বা গাঢ় বাদামি বা তামাটে বর্ণের, কিন্তু এটা একটা পদক্ষেপ। তাহলে আজকে আমরা অ্যামোনিয়ার রাসায়নিক ধর্মগুলো পুরোপুরি ডিসকাস করলাম। এরপর নেক্সট ক্লাসে অ্যামোনিয়া থেকে বেশ কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা আলোচনা করব এবং অ্যামোনিয়া যেগুলো শিল্প উৎপাদন বা হেবার পদ্ধতি, ইউরিয়ার প্রিপারেশন, ইউরিয়ার ব্যবহার, সেগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং দেখবে আমাদের ফিজিক্যাল সায়েন্সের ক্লাসের পাশাপাশি লাইফ সায়েন্সের ক্লাসগুলো চলছে এবং লাইফ সায়েন্সের চ্যাপ্টার নাম্বার 4 অর্থাৎ অভিব্যক্তি চ্যাপ্টারটাও কিন্তু আমরা অনেকটা শেষ করে ফেলেছি। যারা সেই সমস্ত ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যেতে পারো অথবা চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 10 লাইফ সায়েন্স এই প্লেলিস্ট থেকে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখে নিও এবং আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে, তার সাথে বেশি বেশি করে আমাদের ক্লাসগুলি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।